বড়দের মতন অ্যাটিটিউড নিয়ে কথাটা বলল। যেহেবের কান টেনে ধরে জাঙ্কুক। আমার মন মেজাজ ভালো নেই, বের হ, না হলে মার একটাও মাটিতে পড়বে না। আহ ভাইয়া, লাগছে? কি করছো? লাগছে আমার, লাগার জন্যই তো ধরেছি। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তেকে দেখে যেহব দৌড়ে তার কাছে চলে যায়। এই তো আমার বউ চলে এসেছে, চলো নিচে, সবাই বসে আছে তোমার জন্য। জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে নিচে চলে যায়। সকলের সাথে কথা বলে কিছুটা ভালো লাগে এই বাড়ির সবাই কত মিশুক, একদিনে তাকে কেমন আপন করে নিয়েছে। অন্ধকারে ছাদে দাঁড়িয়ে জাঙ্কুক সিগারেট খাচ্ছে, আয়ু তাকে ছেড়ে চলে গেছে, এটা সে কিছুতেই মানতে পারছে না। হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখে, পেছনে তাকাতেই দেখে সুগা। কি রে, তুই আবার এসব শুরু করছিস কবে থেকে? জাঙ্কুক এক মনে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে, কিছু কথা জানার ছিল। জাঙ্কুক সুগার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। অনুমতি চাইছো কেন? বলো, কি জানতে চাও? জাঙ্কুক, তুই চাইলেই আয়ুকে খুঁজে বের করা কোনো ব্যাপার না, তবে তুই কিছুই করলি না, তুই উল্টো তেকে বিয়ে করে নিয়ে আসলি কেন ভাই? 100 ভুলের ক্ষমা আমি করতে জানি, কিন্তু বেঈমানদের জন্য আমার জীবনে কোনো জায়গা নেই। ও আমার ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছে, সবার সামনে আমাকে অপমান করতে চেয়েছে, ও আমাকে ব্যবহার করেছে ভাই। এবার আমার পালা, আমি ওর বোনকে ব্যবহার করব। আমিও দেখতে চাই বোনের কষ্ট ও কিভাবে সহ্য করে। খুব ভালোবাসে না বোনকে? কথাগুলো বলেই বাঁকা হাসে জাঙ্কুক। তোদের দুজনের মাঝে থেকে কেন আনছিস? ওর জীবনটা কেন নষ্ট করছিস? আয়ু আমার জীবনটা নষ্ট করেছে কি না করেছি আমি ওর জন্য, তার ফল ও এভাবে দিল। যখন ও অন্য কাউকেই ভালোবাসে, তাহলে আমার সাথে এমন নাটক করার মানে কি ছিল? একটু থেমে আবার বলতে শুরু করে, আমাকে ও কখনোই ভালোবাসেনি। আমার টাকার জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। শপিং, গিফট, ডায়মন্ড, এইসব ছিল ওর উদ্দেশ্য। আর আমি ভালোবাসায় এতই অন্ধ ছিলাম, কিছুই টের পাইনি। বাকি রইল তের কথা। আয়ুর চিঠি থেকে জেনেছি যেটা সে তের জন্য রেখে গিয়েছিল। জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলে, জাঙ্কুক, কয়দিনে তেকে যা দেখছি, ও এমন কাজ করতেই পারে না। ওর দিকে তাকিয়ে দেখেছিস একবার? একদিনেই মুখটা কেমন শুকিয়ে গেছে। শুধু শুধু বাচ্চা মেয়েটাকে কষ্ট দিচ্ছিস তুই। আমার তাতে কিছুই যায় আসে না ভাই, ওর থেকে দ্বিগুণ কষ্ট আমি পেয়েছি। আর কেউ না জানুক, তুমি তো জানতে ভাই আয়ুকে কতটা ভালোবাসছি। সুগা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তের জীবনটা তুই নষ্ট করবি না, আমার এই বিশ্বাসটা আছে তোর উপর। আর কিছু না বলেই দ্রুত পায়ে নিচে নেমে যায় সুগা। জাঙ্কুক তার চাওয়া পানে ঘরে ঢুকে দেখে তে সোফায় গুটিসুটি মেরে শুয়ে আছে। জাঙ্কুক এক টানে তাকে কোলে তুলে নেয়। তৎক্ষণাৎ চোখ মেলে তাকায় পেয়ে নিজেকে জাঙ্কুকের কোলে আবিষ্কার করে শরীর শিউরে ওঠে তার। কি হতে চলেছে ভাবতেই শরীর কাঁপতে থাকে তার। কি করছেন? প্লিজ নিচে নামান আমাকে। জাঙ্কুক দেখে বিছানায় ছুঁড়ে মারে, কানকে কি বলেছিলাম ভুলে গিয়েছিস? তে লজ্জায় ভয়ে পিছনের দিকে যেতে থাকে। দেয়ালে পিঠ ঠেকে যায় তার, হাসতে থাকে জাঙ্কুক। আমার শিকলে আটকা পড়ে গেছিস, পালানোর রাস্তা নেই। এই বলেই জাঙ্কুক ঝাঁপিয়ে পড়ে। তে সকালে নিজেকে সোফায় আবিষ্কার করে। তে বিছানার দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক এখনো ঘুমিয়ে আছে, পিঠে তার নখের আঁচড়গুলো দৃশ্যমান। কাল রাতের কথা মনে পড়তে ঘৃণায় শরীর গুলিয়ে ওঠে তার। দ্রুত ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়ায় সে। জোরে জোরে শরীর ঘষতে থাকে সে। এই ছোঁয়ায় সে কিছুতেই রাখবে না। শরীরে এইভাবে কেটে যায় কিছু দিন। এভাবে কতদিন চলবে? তুমি অফিস জয়েন করছো না কেন? এই বুড়ো বয়সে একা একা পারি নাকি সব দিক সামলাতে? আরে মেয়ের কথায় বিশেষ গুরুত্ব দিল না জাঙ্কুক। এক মনে খেয়ে চলেছে সে। জিন চুপ রইলেন। এখন বাপ ছেলের মাঝে কথা বললেই ঝামেলা বেঁধে যাবে। যেমন অবস্থা চুলের তেমন দাড়ি, সারাদিন বারে পড়ে থাকো। বন্ধুরা এসে বাসায় দিয়ে যায়,
বড় হয়েছো, নিজের ভালো বুঝতে শিখেছো, এখনো কেন তোমাকে নিয়ে আমাদের চিন্তা থাকতে হয়? দিন রাত জেগে অসুস্থ শরীরে নিয়ে তোমার ফেরার অপেক্ষায় বসে থাকে। এভাবে কতদিন চলবে? বিয়ে করেছো, বউয়ের প্রতি কোনো দায়িত্ব নেই তোমার। বাড়ির সবাইকে চিন্তায় ফেলে রেখে তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ। দেবদাস হয়ে গেছো তুমি আয়ুর জন্য। আর কথা বলতে পারলো না তিনি। প্লেট ভাঙার আওয়াজ কানে আসে। দ্বিতীয়বার ওর নাম যেন এই বাড়িতে না শুনি বলেই হনহনিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। জিন কান্নায় ভেঙে পড়ে। বর্মা সামলাচ্ছে তাকে। আরেম দীর্ঘ শ্বাস ফেলে বলে ওঠেন, আমার ছেলে তো এমন বেপরোয়া কখনোই ছিল না। আগে ড্রিঙ্কস ছুঁয়েও দেখতো না, আর এখন এটা হয়ে গেছে তার নিত্যদিনের নেশা। কিভাবে সামলাবো ওকে? বোরগাম ভাইয়ের কাঁধে ভরসার হাত রাখে। তে দূরে দাঁড়িয়ে ভাবতে থাকে, আপু তুমি কাজটা ভালো করো নাই। তোমার জন্য আজ সবাই কষ্ট পাচ্ছে। এই মানুষগুলার তো কোনো দোষ ছিল না। কেন এমন করলে আপু, কেন? সকাল সকাল তে ঘুম থেকে উঠে নিচে চলে যায়। জাংকুকের আশেপাশে থাকলে তার কেমন অস্থির অস্থির লাগে। সারাদিন সবার সাথে থাকলেও রাতে তাকে রুমে যেতে হয়, শুনতে হয় জাংকুকের ধমক আর তিক্ত কথা। এইভাবেই চলছে তার জীবন। একে একে সবাই নাস্তার টেবিলে এসে বসেছে। আরেম আর ভুগাম ব্যবসা সংক্রান্ত কাজ নিয়ে কথা বলছে। সুগা ইয়নমিনকে কোলে নিয়ে বসে আছে। জেনি ঘুম ঘুম চোখে টেবিলে এসে বসেছে। জেহব স্কুলের জন্য রেডি হয়ে এসেছে। জিন খাবার পরিবেশন করায় ব্যস্ত। সুগার মা ন্যান্সি হাতে হাতে তাকে সাহায্য করছে। ভাইয়া তুমি অফিসে যাচ্ছ? জেহেবের কথা শুনে সবাই সিঁড়ির দিকে তাকায়। আশ্চর্য দৃষ্টিতে একে অপরের দিকে তাকায়। চুল দাড়ি সেট করে ফর্মাল ড্রেস পরে নিচে নেমে আসছে জাংকুক। সবাই অবাক দৃষ্টিতে দেখছে জাংকুককে। জাংকুক বলে, আমার মনে হয় এই প্রথম অফিসে যাচ্ছি। আর হ্যাঁ, কাউকে কে যেন বলেছিল আমি দেবদাস হয়ে গেছি। তাকে বলে দিও আমি ঝড়ে বেঁকে গিয়েছিলাম। ঠিকই, তবে আমি সোজা হতেও জানি আমাকে ভাঙা অত সহজ নয়। আরেম সবার অগোচরে সুগার দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। সুগার চোখের ইশারায় বোঝায় ওষুধ কাজে দিয়েছে। যে হোক, তোর বুড়ো মামাকে বলে দিস এই বয়সে তাকে অফিসে যেতে হবে না। তোর ভাই একাই সব সামলে নিবে। যে হোক তার বাবার দিকে তাকিয়ে বলে ওঠে, শুনছো বাবা, তোমাকে আর এখন অফিস যেতে হবে না। এখন তোমার বিশ্রাম নেওয়ার সময়। তার কথা শুনে উপস্থিত সকলে মিটমিটে হাসে। তেও আনমনে হেসে ফেলে। আর লজ্জায় পড়ে যায়। এখনো সে দাদা ডাক শুনতে পারল না, আর তাকে বুড়ো বানিয়ে দিচ্ছে। ছেলের আর কি দোষ দেবে? নিজেই তো তাকে কাজে ফেরানোর জন্য সব বলেছে। কে জানতো ফাজিল ছেলেটা এখন সবার সামনে তাকে নিয়ে মজা করবে। খাওয়া দাওয়া করে বাপ ছেলে মিলে অফিস চলে জীবন। বাড়ির সকলেই আজ খুশি। তে জেনির সাথে গল্প করছে। এই কয়েকদিনে জেনির সাথে তার অনেক ভালো সম্পর্ক হয়েছে। জেনি তার ফ্রেন্ডস কলেজ নিয়ে অনেক গল্প শুনিয়েছে তাকে। জেহাবের সাথে মারামারি লেগেই থাকে। জেনির এই যে তারা দুজন এখন ডাইনিং রুমে মারামারি শুরু করে দিয়েছে, সেটা দেখে মন খুলে হাসছে তে। মেয়েটা একটু বেশি সরল, তাই না ছোট আম্মু? আবে হ্যাঁ, চঞ্চলও বটে। এত বড় ধাক্কা সামলাতে পারছে না বলে এত চুপচাপ হয়ে গেছে। তুমি দেখো, সময়ের সাথে সাথে তে আবার আগের মতন হয়ে যাবে। সেটাই ভাবায় আমাকে। ও কি পারবে আমার রাগী ছেলের সাথে মানিয়ে নিতে? নিশ্চয়ই পারবে। আমার কেন জানি মনে হচ্ছে তেই পারবে তোমার তেড়া ছেলেকে সোজা করতে। তাই যেন হয়। জিমিন মেয়েটা তার জীবনটা নষ্ট হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। মা হিসেবে আমি ব্যর্থ হয়ে যাব। সকলের সাথে হাসি খুশি থাকলেও রুমে এলে শত কষ্টরা চেকে ধরে থেকে। দিন শেষে পারে না সে ভালো থাকতে। জাংকুক রুমে এসে দেখে তে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। জাংকুকের উপস্থিতি টের পেয়ে রুমে এসে বসে সে। গোসল শেষ করে একটা টাওয়াল পরে বের হয় জাংকুক। তে
জাঙ্কুকের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। যা, কফি নিয়ে আয় আমার জন্য। তে বিনা বাক্যে উঠে চলে গেল। এতদিনে কফি বানানোটা সে শিখে নিয়েছে। জাঙ্কুক দিনে 5-6 কাপ কফি খায়, আর সেটা তাকেই বানাতে হয়। এটা তাকে কষ্ট দেওয়ার জন্য নাকি অন্য কোনো কারণ আছে জানা নেই তার। আজও জাঙ্কুক চলে যাবার পরে জিমিন আর জেনির সাথে গল্প করে দিন কাটে তার। কাজের চাপ থাকায় আজ বাসায় ফিরতে দেরি হয়ে গেছে। জাঙ্কুকের রুমে ঢুকে ফুপিয়ে কান্নার আওয়াজ পায় সে। দ্রুত লাইট অন করে দিয়ে তার বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে। কই আজ তো তাই তো সে এমন কিছুই বলেনি যার জন্য এভাবে কাঁদবে। কি হয়েছে? কোনো জবাব নেই তের। আগের মতো সে কাঁদছে। কিছু জিজ্ঞেস করেছি? তে আগের মতো বসে থাকে। রেগে যায় জাঙ্কুক তের হাত টেনে ধরে গিয়ে পাশে চোখ যায় তার। সাদা বেডশিটে লাল রক্তের দাগ স্পষ্ট। ব্যথা পেয়েছিস তুই? না বললে বুঝবো কি করে? তে আরো জোরে কান্না করে দেয়। হিসকে তুলতে তুলতে বলে, ভাবিকে একটু ডাক দিয়ে দিন প্লিজ। জাঙ্কুক বুঝতে পেরে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে যায়। সুগার দরজায় নক করে। জাঙ্কুক ঘুম ঘুম চোখে দরজা খুলে। সুগার জিমিনও তার পাশে এসে দাঁড়ায়। কি হয়েছে জাঙ্কুক, তুই এত রাতে? সরি ভাই, এত রাতে তোমাদের ডিস্টার্ব করলাম। আসলে আর কোনো সমস্যা হচ্ছে নাকি বলছিল জাঙ্কুক। আর কিছু বলার আগেই জিমিন দৌড়ে জাঙ্কুকের রুমে যায়। সুগার তার যাওয়ার দিকে তাকিয়ে, সিরিয়াস কিছু? আমি কি ডক্টরকে কল করবো? ভাবি গেছে দেখি কি বলে। একটু পরে জিমিন ফিরে এসে তার ঘর থেকে কিছু নিয়ে আবার ফিরে যায়। জিমিন, কি হয়েছে? ডক্টর কল করবো? সুগার কথা শুনে জিমিন বলে, আরে না, তার কোনো দরকার নেই। সাধারণ বিষয়, ও ভয় পেয়ে গেছে। এর বেশি কিচ্ছুই না। জাঙ্কুকের দিকে তাকিয়ে, আপাতত আমি ব্যবস্থা করে দিয়েছি। ও তোমার বউ, তোমার এসবে খেয়াল রাখা উচিত। জাঙ্কুক কিছু বলে না। রুমে ফিরে এলো সে। তের আগের মতোই কাচুমাচু করছে। যা, শুয়ে পড়। আর কান্নার আওয়াজ যেন আমার কানে না আসে। এইটা তো তোর প্রথমবার নয় এইভাবে কান্না করার। কি আছে? তে উঠে যেতে নেয়। জাঙ্কুক হাত টেনে ধরে। কথার উত্তর না দিয়ে, কোথায় যাচ্ছিস বল? কান্না করছিস কেন? ভয়ে। আমার দিকে তাকা। জাঙ্কুকের গভীর কণ্ঠে আত্মা কেঁপে ওঠে। তের মাথা আরো নত করে নেয়। প্লিজ যেতে দিন। উত্তর না দিয়ে কোথাও যেতে পারবি না। আমার দিকে তাকিয়ে বল, কিসের ভয় তোর? এ ভালো করেই জানে উত্তর না পাওয়া পর্যন্ত সে কিছুতেই ছাড়বে না। চোখ পিটপিট করে তাকায়। জাঙ্কুকের এক দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। না, ওই চোখে তাকিয়ে থাকতে পারে না সে। চোখ নামাতে নিলেই জাঙ্কুক গভীর কণ্ঠে শোনা যায়, চোখ নামাবি না। তে ভয়ে ভয়ে বলতে শুরু করে, আসলে আপনার পেটে দাগ লেগে গেছে। আপনি যদি আমাকে মারেন তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। জাঙ্কুকের হাসি পায় তার কথা শুনে, তবে সেটা প্রকাশ করে না। এই মেয়েটা তাকে এত ভয় কেন পায় জানা নেই তার। যা, ঘুমা। জাঙ্কুক ছেড়ে দেয় তাকে। তে সোফায় গিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক রাতের খাবার বাইরে থেকে খেয়ে এসেছে। বেডশিট চেঞ্জ করে শুয়ে পড়ে। ক্লান্ত থাকায় দ্রুত নিদ্রায় ভর করে চোখে। জিয়ন বাড়ির ডাইনিং রুমে বসে আছেন। তের বাবা সুবিন মেয়েকে দেখার ইচ্ছে থামাতে না পেরে সকাল সকাল জিয়ন বাড়িতে হাজির হয়েছেন তিনি। সে ওই বাড়ি হই হুল্লোড়ে বাড়িটাকে সারাক্ষণ মাতিয়ে রাখতো। তেকে ছাড়া তাদের বাড়ি প্রাণহীন হয়ে গেছে। ফোন করে কথা বলবে না, তাও কোনো সুযোগ নেই। তের ফোন বাড়িতে ফেলে এসেছে সে। জিন এক প্রকার জোর করে তেকে নিয়ে আসলো। বাবার পাশে বসে আছে। তে একবারও চোখ তুলে তাকায়নি পর্যন্ত। মেয়ের এমন গম্ভীর ভাব থেকে সুবিনের বুকটা চ্যাট করে ওঠে। অপরাধ বোধ জাগ্রত হয় তার মাঝে। কি অবস্থা তার? তার হাসি খুশি চঞ্চল মেয়েটা এই কয়দিনে কেমন গম্ভীর রূপ ধারণ করেছে। তের মাথায় হাত রেখে নরম সুরে বলে ওঠেন, কেমন আছিস মা? ভালো। মেয়ের সোজা সাপটা উত্তরে অপরাধ বোধ আরো বেড়ে যায় তার। আর মেয়ের দিকে তাকিয়ে বলে, ভাই আপনি অনুমতি দিলে মেয়েটাকে কিছুদিনের জন্য বাড়ি নিয়ে যেতাম। সবাই ওর অপেক্ষায় বসে আছে। সরি আঙ্কেল,
ও এখন কোথাও যাবে না। সবার চোখ যায় সিঁড়ির দিকে। হাত ঘড়ি পড়তে পড়তে নিচে নামছে জাঙ্কুক। এটা কেমন অসভ্যতা জাঙ্কুক। উনি মেয়েকে নিতে এসেছেন, দিয়ে যাক, কিছুদিন ঘুরে আসুক, ওর মনটাও ভালো হয়ে যাবে। ও কোথাও যাবে না। ব্যাস, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় জাঙ্কুক। ছেলের উগ্র স্বভাবে হয়রান আর তিনি কিছু বলার আগে তের কণ্ঠস্বর শোনা গেল, আমি কোথাও যেতে চাই না বাবা, বলে উঠে গেল তে। সুমিন মেয়ের যাওয়ার পানে তাকে এক দীর্ঘশ্বাস ছাড়লেন। যে নিম্ন কণ্ঠে বললেন, কিছু মনে করবেন না ভাইজান, সব কিছু তো আপনি জানেনই, ওদেরকে একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। সুবিন হাসি মুখে করে বললেন, না আপা, আমি কিছু মনে করিনি। অনুনয়ের স্বরে বললেন, তেকে দেখে রাখবেন আপা। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই আছি তো, তে এখানে ভালো থাকবে। সুবিন মেয়ের রুমের দিকে একবার তাকিয়ে সকলের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আড়াল থেকে সব শুনে কান্নায় ভেঙে পড়ে তে, আব্বু তুমি কেন আমাকে নিয়ে গেলে না? আমি পারছি না এসব মেনে নিতে। তের মন খারাপ বুঝতে পেরে জেনি তাকে একা ছাড়লেন না। সারাদিন তার সাথে থাকলেও কাজের চাপ বেশি থাকায় মাঝরাত পর্যন্ত কাজ করতে হচ্ছে জাঙ্কুকের। ল্যাপটপ বন্ধ রেখে ঘুমাতে যাবে এমন সময় চোখ পড়ে ঘুমন্ত তের দিকে। সোফায় গুটিসুটি মেরে শুয়ে আছে তে। জাঙ্কুক ধীর পায়ে তার দিকে এগিয়ে যায়। চোখ দুটো ফুলে আছে। আজকে কি একটু বেশি কান্না করেছে মেয়েটা, আনমনেই ভাবে জাঙ্কুক। তার চোখ পড়ে ঠোঁটের ডান পাশে থাকা তিলটার উপরে হাত বুলাতে থাকে। তিলটার উপরে আরো একটু নিচে হয়ে অধর ছোঁয়ায় সেখানে ঘুমের ঘোরে হালকা কেঁপে ওঠে তে। জাঙ্কুক তাকে ছেড়ে দূরে সরে আসে। আজ ছুটির দিন। বেলা করে ঘুম থেকে উঠেছে জাঙ্কুক। ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়ায়। শরৎকাল হলেও হুটহাট আকাশে কালো করে বৃষ্টি নেমে আসে ধরণীতে। এখনো চারপাশ অন্ধকার, বৃষ্টি নামবে মনে হচ্ছে। তোমার সাথে কথা ছিল আমার, বলো। 15 দিন পরে তের এসএসসি পরীক্ষা, তো? ছেলেটা কথায় রেগে গেলেও প্রকাশ করলেন না। আর এখান থেকে তের কেন্দ্র অনেক দূরে, তাই তে ওর বাবার বাসা থেকে পরীক্ষা দিতে চাইছে। পরীক্ষা দিতে হলে এ বাসা থেকে দিবে, ওই বাসায় যেতে পারবে না। ঠিক আছে, তুমি না করছো তাহলে যাবে না, তবে তুমি রোজ ওকে সাথে করে নিয়ে যাবে। রেগে যায় জাঙ্কুক, বাবা আমার অনেক কাজ আছে, ওকে কলেজে নিয়ে যাওয়ার মতো ফালতু সময় আমার নেই। সবার খাওয়া থেমে যায় আর ছেলের দিকে চোখ রাঙিয়ে তাকায়। তুমি ওকে নিজের ইচ্ছায় বিয়ে করেছো, আমরা কেউ তোমাকে জোর করে বিয়ে করায়নি। তুমি জোর করে বিয়ে করে এখন ওর সাথে এমন করতে পারো? বউ ও তোমার, ওর খেয়াল রাখা তোমার দায়িত্ব। পারবো না আমি। ওর এই ইনোসেন্ট ফেস দেখে ওকে তোমরা যতটা সরল মনে করো, ও মোটেও তেমন না। ওকে এত ভালোবাসতে চেও না। ওদের মন লোভ লালসায় ভরা, ভালোবাসা বলতে কিছু নেই ওদের। নীরবে চোখের পানি ফেলে তে। জিন উঠে এসে তাকে বুকে জড়িয়ে নেয়। বউ ও তোমার, ভদ্রভাবে কথা বলো। জাঙ্কুককে কিছু বলতে না দিয়ে সুগা বলে, ভাই চুপ কর, কি হচ্ছে? এই ছোট একটা বিষয় নিয়ে এত হাই পার হচ্ছিস কেন? তে তোমার যা লাগবে আমাকে বলবে, আমি এনে দিব, কেমন? ওর খরচের কথা উঠছে না সুগা, ওকে বিয়ে করে এনে এমন কষ্ট দেওয়ার মানে কি? আমরা চুপ করে আছি তার মানে এই না যে আমরা কিছু বলবো না। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না, ওরও তো বোন আছে। জেনির সাথে এমন করলে ও কি পারতো মেনে নিতে? ছোট আব্বু, তুমি শান্ত হও, আমি কথা বলবো ওর সাথে, ওকে বলে দেশ, আমি এইসব আর মেনে নেব না। সুগা জাঙ্কুককে টেনে উপরে নিয়ে যায়। তুই যদি আয়ুকে ভালোবাসছিস তাহলে কেন তের সাথে নিজেকে জড়ালি? আচ্ছা দৃষ্টিতে তাকায় জাঙ্কুক, তুমি কি বলছো এইসব? ভাই, আয়ুর জন্য ভালোবাসা আমার ওই দিনই মরে গেছে। ঘৃণা ছাড়া ওর জন্য আমার মনে কিছুই নেই। আমার ভালোবাসা আমি কন্ট্রোল করতে জানি। বড় বড় পা ফেলে চলে যায় জাঙ্কুক। সুগা তার যাওয়ার দিকে তাকিয়ে ভাবনায় পড়ে যায়। তাকে কি বোঝাবে সে? ওদের যে কি হবে আল্লাহ তাআলাই ভালো জানে। আর না খেয়ে চলে যায় ঘরে। জিন এর প্রেশার বেড়ে গেছে।
নেন্সি ঘরে নিয়ে গেছে তাকে, তার জন্য আজ এই অবস্থা। নিজেকে অপরাধী মনে হচ্ছে তে। জিনের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে তে। তোমাকে বড় বোন হিসেবে একটা কথা বলবো, রাখবে? এভাবে বলছো কেন ভাবি? কি কথা বলো, আমি রাখবো। এতদিন আমাদের সাথে থেকে এটা অন্তত বুঝেছো, এই বাড়ির সবাই তোমাকে ভালোবাসে, আমরা সবাই তোমার ভালো চাই। ছোট মা আগের থেকে অসুস্থ, এখন তোমার কথা ভেবে ভেবে আরো অসুস্থ হয়ে যাচ্ছে। ভাই আর সাথে ছোট আব্বু রাগারাগি করছে, যা কখনোই দেখিনি আমি। এমন চলতে থাকলে এই সংসারে ঝড় নেমে আসবে। তের হাত ধরে জাংকুক ভাইয়া তোমাকে বিয়ে করেছে, তার থেকে দূরে তুমি কখনোই পালাতে পারবে না। তাই বলবো তুমি সম্পর্কটা মেনে নাও। জানি এটা তোমার জন্য সহজ নয়, তবে চেষ্টা করতে তো সে কি। তবে এটা বলতে পারি, ঠকবে না তুমি। তের চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। যদি সবাই এতে ভালো থাকে তবে তাই হবে। আমার দিক থেকে আমি পুরো চেষ্টা করবো মানিয়ে নেবার। মা, তে কোথায়? কেন ঘরে যায়নি তে? তেকে তো আমি অনেক আগে ঘরে পাঠিয়ে দিয়েছি। না, ঘরে যায়নি, জিমিনের কাছে গেছে হয়তো। মা, রাত 12টা বাজতে চললো, ও এখন ওদের ঘরে কেন যাবে? তাহলে কোথায় গেল মেয়েটা? উঠতে লাগলো জিন। তোমার উঠতে হবে না, তুমি শুয়ে থাকো, আমি দেখছি। হয়তো জিনের রুমে আছে। আসবো? ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। টি রুমে নেই। ও কি তোর রুমে এসেছে? হ্যাঁ ভাইয়া, আমার রুমে ছিল, আধা ঘন্টা হবে চলে গেল। বললো ভালো লাগছে না, ঘুমাবে। ওকে, এখনো ঘুমাসনি কেন? সামনে পরীক্ষা ভাইয়া, তাই পড়ছিলাম। ঠিক আছে, পড়। নিজের রুমে ফিরে আসে জাংকুক। এত রাতে কোথায় গেল মেয়েটা? ছাদে যায়নি তো? আবার ছাদের উদ্দেশ্যে রওনা দিল জাংকুক। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে তে। জ্যোৎস্না রাত হলেও তার মনটা কালো। ছাদে ঢাকা বের করে কি যেন বলছে তে। জাংকুক একটু কাছে গিয়ে শোনার চেষ্টা করে।